এই সংক্ষিপ্তসারটি প্ল্যান বি আ প্রফেশনাল গাইড টু অথেন্টিক সাকসেস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি প্রকৃত সাফল্য খুঁজে পাওয়া, ডুইং অর্থাৎ করা এবং বিইং অর্থাৎ হওয়ার মধ্যে পার্থক্য এবং বাইরের প্রত্যাশার বদলে নিজের ভেতরের সত্যের সাথে জীবনকে কিভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভোর 5টা বেজেছিল। মোবাইলের অ্যালার্ম বাজল, কিন্তু পারভেজের চোখ খুলল না। হাত বাড়িয়ে সে অ্যালার্মটা বন্ধ করে আবার পাশ ফিরে শুল। আসলে তার শরীর ক্লান্ত ছিল না, তার আত্মা ক্লান্ত ছিল। পারভেজ একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার ছিল। ভালো বেতন, শহরে সুন্দর ফ্ল্যাট আর সোশ্যাল মিডিয়ায় এমন এক জীবন যা দেখে সফল মনে হয়। বাইরে থেকে যারা দেখত সবাই বলতো, ভাই ওর লাইফ তো সেট, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা ছিল, যেন এত কিছু অর্জন করার পর কিছু একটা পেছনে ফেলে এসেছে। পারভেজের প্রতিদিনের রুটিন ছিল একটা মেশিনের মতো। খুব ভোরে ঘুম থেকে ওঠা, জিমে যাওয়া, কারণ সফল মানুষরা ফিট থাকে। তারপর অফিস, মিটিং, টার্গেট, ডেডলাইন, গভীর রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করা আর মাঝে মধ্যে মোটিভেশনাল রিলস দেখা, নিজেকে বোঝানোর জন্য যে এসব কিছুর একটা মূল্য আছে। সে প্রতিদিন কিছু না কিছু করতেই থাকত, কিন্তু সে কেমন অনুভব করছে তা নিয়ে ভাবার জন্য কখনো থামত না। তার কাছে সাফল্যের মানে ছিল আরও বেশি কাজ করা, আরও জোরে দৌড়নো এবং আরও এগিয়ে যাওয়া। একদিন অফিসে তার প্রমোশন হলো। পুরো টিম তাকে অভিনন্দন জানালো। বস তার প্রশংসা করলেন। লিঙ্কডিনে একটা পোস্ট দেওয়া হলো। সন্ধ্যায় পার্টিও হলো। সবকিছু একেবারে নিখুঁত ছিল, কিন্তু রাতে যখন সে নিজের ঘরে একা বসল, সে অদ্ভুত এক ভার অনুভব করল। সে নিজেকে প্রশ্ন করল, এখন কি? এই প্রশ্নটা তাকে ভয় দেখাতে শুরু করল, কারণ যে জিনিসের পেছনে সে সাফল্যের আশায় দৌড়াচ্ছিল সেটা পাওয়ার সাথে সাথেই সেটাকে অর্থহীন মনে হতে লাগল। সেই রাতেই তার মা ফোন করলেন। মা গ্রামে থাকতেন। তিনি শুধু জিজ্ঞেস করলেন, বাবা তুই কি খুশি? পারভেজ না ভেবেই বলল, হ্যাঁ মা, সবকিছু খুব ভালো। ফোন রাখার পর তার মনে হলো যেন সে একটা মিথ্যা কথা বলেছে। আসলে খুশি হওয়া কেমন অনুভূতি সেটাই সে জানত না। সে খুশি থাকাকে অর্জনের সাথে জুড়ে ফেলেছিল, প্রমোশন, বেতন, পদবি। কিন্তু সে ভুলে গিয়েছিল যে খুশি থাকা কোনো ট্রফি নয়, এটা একটা অনুভূতি। কয়েকদিন পর পারভেজ কিছু ছুটি নিয়ে গ্রামে গেল। সেখানে সব কিছু ছিল ধীর স্থির। ভোরের রোদ, মাঠের বাতাস, সন্ধ্যায় চা আর আড্ডা। প্রথম দিন তার কাছে অদ্ভুত লাগল। মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছিল না, নেটফ্লিক্স নেই, অফিসের ইমেল নেই। তার মনে হচ্ছিল সময় নষ্ট হচ্ছে। কিন্তু দ্বিতীয় দিন সে খেয়াল করল যে কোনো কারণ ছাড়াই সে হালকা অনুভব করছে। সে বিশেষ কিছুই করছিল না, সে শুধু বর্তমান মুহূর্তে উপস্থিত ছিল। এক সন্ধ্যায় তার দেখা হলো পুরনো স্কুল বন্ধু হাসানের সাথে। হাসান গ্রামেই থাকত এবং ছোট একটা চাকরি করত। বড় কোনো চাকরি নেই, জাঁকজমকপূর্ণ জীবনযাপন নেই, কিন্তু তার মুখে একটা আলাদা প্রশান্তি ছিল। কথার মাঝখানে পারভেজ মজা করে বলল, দোস্ত তুই বড় কিছু করার কথা ভাবিসনি? হাসান হাসল এবং বলল, আমি বড় কিছুই করছি, শুধু সেই জিনিস না যা পৃথিবী বড় মনে করে। এই কথাটা পারভেজের মনে গেঁথে গেল। হাসান বুঝিয়ে বলল যে সে তার পরিবারের সাথে সময় কাটায়, নিজের কাজে অর্থ খুঁজে পায় এবং প্রতিদিন ভাবে সে কেমন মানুষ হয়ে উঠছে, এটা নয় যে সে কত টাকা আয় করছে। সে বলল, পারভেজ, আমি এমন মানুষকেও দেখেছি যারা এত কিছু করায় ব্যস্ত থাকে যে তারা ভুলে যায় তারা আসলে কি হয়ে উঠছে। সেই রাতে পারভেজের ঘুম এলো না। তার মনে হলো কেউ যেন তার ভেতরের প্রশ্নটাকে ভাষা দিয়েছে। এতদিন সে সাফল্যকে একটা চেকলিস্টের মতো দেখত। ডিগ্রি, চাকরি, প্রমোশন, টাকা, প্রতিটি আইটেমে টিক চিহ্ন পড়ত। কিন্তু এই প্রক্রিয়ায় সে নিজেকে হারিয়ে ফেলছিল। সে অনেক কিছু করছিল, ডুইং, কিন্তু সে ছিল না বিইং। গ্রাম থেকে ফিরে আসার পরেও সে আর আগের মতো ছিল না। এমনকি অফিসে বসে থাকার সময়ও তার মাথায় প্রশ্ন ঘুরত, আমি কেন এসব করছি? যদি কাল এই চাকরিটা চলে যায় তবে আমি কে থাকব? সে বুঝতে শুরু করল যে সাফল্যের প্রথাগত মডেল শুধুই আরও কাজ, আরও কঠোর পরিশ্রম, আরও চাপ মানুষকে বাইরে থেকে শক্তিশালী করে কিন্তু ভেতর থেকে শূন্য করে দেয়। একদিন অফিসে এক জুনিয়র কর্মী পদত্যাগ করল। সবাই বলতে লাগল সে এত ভালো একটা সুযোগ ছেড়ে দিল, কিন্তু পারভেজ লক্ষ্য করল যে পদত্যাগ করার সময় ওই ছেলেটির চোখে কোনো ভয় ছিল না, ছিল স্পষ্টতা। সে বলল, আমি এখন এমন কাজ করতে চাই যাতে আমি নিজেকে জীবন্ত মনে করি। এই কথা শুনে মনে হলো যেন পারভেজ আয়না দেখল।
ধীরে ধীরে পারভেজ ছোটখাটো পরিবর্তন আনতে শুরু করল। সে প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করল, আজ আমি কি করলাম এবং আজ আমি কেমন মানুষ হলাম। প্রথমে এই প্রশ্নটা অস্বস্তিকর লাগত, কারণ উত্তরটা সবসময় ভালো হতো না। কিন্তু এই প্রশ্নটাই তাকে আসল সাফল্যের দিকে নিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল যে সাফল্য শুধু করার খেলা নয়, এটা হওয়ারও খেলা। শুধু কঠোর পরিশ্রমী হওয়াই যথেষ্ট নয়, মানুষ হওয়াও জরুরি। শুধু লক্ষ্য অর্জন করাই নয়, মূল্যবোধের সাথে বেঁচে থাকাও জরুরি। আগে সে নিজেকে প্রমাণ করার জন্য কাজ করত, এখন সে নিজের প্রতি সৎ কাকার জন্য কাজ করতে শুরু করল। সে এখনও অফিসে যায়, কঠোর পরিশ্রম করে এবং টার্গেট পূরণ করে, কিন্তু পার্থক্য হল এখন তার পরিচয় শুধু তার চাকরির সাথে যুক্ত নয়। সে তার সম্পর্কের মধ্যে উপস্থিত থাকে, সে তার আবেগগুলোকে উপেক্ষা করে না এবং কখনো কখনো অপরাধবোধ ছাড়াই বিশ্রাম নেয়। সে এখন বুঝেছে যে অবিরাম দৌড়াতে থাকা সাফল্য নয়, মাঝে মাঝে থামা এবং নিজের কথা শোনাও সাফল্য। একদিন তার মা আবার ফোন করলেন। মা সেই একই প্রশ্ন করলেন, বাবা তুই কি খুশি? এবার পারভেজ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা আমি খুশি হতে শিখছি। মা হাসলেন এবং বললেন, জীবন তো এটাই। পারভেজ এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে সাফল্যের পুরনো চিন্তাভাবনা, যা কেবল ফলাফল, সংখ্যা এবং তুলনার ওপর নির্ভর করে, তা অসম্পূর্ণ। আসল সাফল্য শুরু হয় যখন মানুষ নিজের সাথে সংযুক্ত হয়, যখন সে বোঝে যে সে শুধু একজন কর্মী নয়, সে একজন মানুষ। আর মানুষ হওয়ার অর্থ হল অনুভব করা, শেখা এবং বেড়ে ওঠা। এখন পারভেজ যখন কাউকে সফল দেখে, সে জিজ্ঞেস করে না তারা কত আয় করে বা কত দ্রুত এগিয়েছে। সে দেখে তারা তাদের জীবনের সাথে কতটা সংযুক্ত, কারণ সে নিজে অনুভব করেছে যে করা মানুষকে ক্লান্ত করে কিন্তু হওয়া শক্তি দেয়। তার গল্প অসাধারণ নয়, সে কোটিপতি হয়নি বা পৃথিবী বদলে দেয়নি, কিন্তু সে তার সাফল্যের সংজ্ঞা বদলে দিয়েছে। আর এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন, কারণ যেদিন সে বুঝল যে সাফল্য মানে শুধু দৌড়ানো নয়, বরং নিজের সাথে দাঁড়িয়ে থাকা, ঠিক সেদিনই তার জীবন সত্যিকারের অর্থে এগিয়ে যেতে শুরু করল। পারভেজের জীবন আগের মতো দ্রুত ছিল না, কিন্তু নিশ্চিতভাবেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবুও বাইরের জগৎটা একই রকম ছিল। সেই একই প্রশ্ন, একই তুলনা, একই প্রত্যাশা। এখন নেক্সট লেভেল কি? বিদেশ পোস্টিং কবে? স্টার্ট আপ কবে? মানুষ এমনভাবে জিজ্ঞেস করত যেন জীবন একটা মই এবং প্রত্যেক মানুষের জন্য তাতে চড়াটা জরুরি। পারভেজ হাসত, কিন্তু ভেতরে সামান্য অস্বস্তি জাগত, কারণ এখন সে জানত যে অন্যদের সন্তুষ্ট করার জন্য প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে নেয়। একদিন অফিসে নতুন করে পুনর্গঠন বা রিস্ট্রাকচারিং ঘোষণা করা হলো। কিছু লোক বড় পদ পাচ্ছিল, কাউকে অন্য শহরে বদলি করা হচ্ছিল। পারভেজও একটা অফার পেল, একটি হাই প্রোফাইল পদ, আরও বেশি টাকা, আরও ক্ষমতা, কিন্তু তার সাথে আরও রাজনীতি এবং কম ব্যক্তিগত সময়। আগের পারভেজ হলে না ভেবেই হ্যাঁ বলে দিত, এটাই ছিল সাফল্যের পাঠ্যপুস্তকীয় সংজ্ঞা। কিন্তু এবার সে বলল, আমার ভাবার জন্য কিছু সময় দরকার। সেই রাতে সে অনেকক্ষণ বারান্দায় বসে রইল। নিচে রাস্তায় মানুষ এমনভাবে দৌড়চ্ছিল যেন তারা কোনো অদৃশ্য প্রতিযোগিতায় আছে। তার মনে পড়ল একসময় সেও এভাবেই দৌড়াত। তখন সে ঠিক সেটাই করত যা সঠিক বলে মনে করা হতো। সে ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিল কারণ সবাই সেটাই করছিল। সে কর্পোরেট চাকরি নিয়েছিল কারণ সেটা সম্মানজনক ছিল। সে নিজেকে কখনো জিজ্ঞেস করেনি যে সে আসলে কি পছন্দ করে, তার কেমন জীবনযাপন করতে চায়। তার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে তার লেখার খুব শখ ছিল। সে ডায়েরিতে গল্প, চিন্তা, প্রশ্ন সব কিছু লিখত। কিন্তু ধীরে ধীরে মানুষ বলতে লাগল, এসব করে কি হবে, এতে কোনো কেরিয়ার নেই। আর সে সেই ডায়েরি ড্রয়ারে তালাবন্ধ করে রেখেছিল। সেদিনই সে তার প্রকৃত সত্তাকেও কোথাও তালাবন্ধ করে দিয়েছিল। পরদিন পারভেজ তার ম্যানেজারের সাথে কথা বলল। সে অফারটির জন্য ধন্যবাদ জানালো, কিন্তু পদটি নিতে অস্বীকার করল। ম্যানেজার অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি তোমার কেরিয়ারে পিছিয়ে পড়বে। কথাটা পারভেজের বুকে লাগল, কিন্তু সে শান্তভাবে উত্তর দিল, হয়তো, কিন্তু আমি আমার জীবনে পিছিয়ে থাকতে চাই না। এই সিদ্ধান্ত সহজ ছিল না। যখন তার পরিবার জানতে পারল, তারা উদ্বেগ প্রকাশ করল। মানুষ কি বলবে, তুই এত ভালো একটা সুযোগ ছেড়ে দিলি? আত্মীয়রা উপদেশ দিতে শুরু করল। কেউ বলল, আজকালকার বাচ্চারা বিভ্রান্ত। কেউ বলল, সাফল্য মানে ত্যাগ। পারভেজ সব শুনত, কিন্তু এখন সে প্রতিটি আওয়াজকে ধ্রুব সত্য বলে মনে করত না। সে বুঝতে পেরেছিল যে বাইরের প্রত্যাশাগুলো প্রায়ই অন্যদের ভয় থেকে জন্ম নেয়, আপনার সত্য থেকে নয়। কিছুদিন পর সে তার রুটিনে একটা নতুন অভ্যাস যোগ করল। প্রতিদিন সকালে আধ ঘন্টা লেখালেখি করা, কেউ পড়বে কিনা তা না ভেবেই।
শুধু নিজেকে প্রকাশ করার জন্য। শুরুতে শব্দগুলো আটকে যেত, কারণ সে তার আসল কণ্ঠস্বরকে এত বছর ধরে চেপে রেখেছিল। কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠস্বর স্পষ্ট হতে শুরু করল। লেখার সময় তার মনে হতো যেন সে নিজের সাথেই কথা বলছে। একদিন সে তার লেখাগুলো অনলাইনে দিল। কোনো বড় পরিকল্পনা ছিল না, সে শুধু শেয়ার করেছিল। কিছু মানুষ পড়ল, কিছু মন্তব্য করল। কেউ লিখল, এটা তো আমার গল্প। কেউ বলল, আমিও এমন অনুভব করি কিন্তু বলতে পারি না। প্রথমবারের মতো পারভেজ অনুভব করল যে যখন আপনি নিজের মতো হন তখন আপনি একা থাকেন না। আপনার খাঁটি হওয়া বা অথেন্টিসিটি অন্য কাউকে তাদের সত্য মেনে নেওয়ার সাহস দেয়। এখন তার জীবন দুভাগে বিভক্ত ছিল না। অফিসে সে সততার সাথে তার কাজ করত, আর বাইরে সে নিজেকে প্রকাশ করত। আগে সে একটা চরিত্রে অভিনয় করত, এখন সে মানুষ হিসেবে বাঁচছিল। সে বুঝতে পারল যে প্রকৃত সাফল্যের অর্থ চাকরি ছেড়ে দেওয়া বা সিস্টেমের বিরুদ্ধে যাওয়া নয়। এর অর্থ হল আপনি যাই করুন না কেন তা আপনার সত্যের সাথে করুন। একদিন হাসানের সাথে তার আবার দেখা হলো। সে পারভেজের কথা শুনে বলল, তুই বদলে গেছিস। পারভেজ হাসল এবং বলল, না, আমি আবার তাই হচ্ছি যা আমি ছিলাম। এই বাক্যটি তার ভেতর থেকে এসেছিল, কারণ এখন সে নিজেকে অন্যদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলছিল না। সে তার মূল্যবোধ, তার সীমানা এবং তার ইচ্ছাগুলোকে চিনতে শুরু করেছিল। ধীরে ধীরে পারভেজ লক্ষ্য করল যে যখন সে নিজের প্রতি সৎ থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। প্রতিটি সুযোগে হ্যাঁ বলার প্রয়োজন সে অনুভব করে না। সে তুলনা থেকে বেরিয়ে আসতে শুরু করল। এখন কেউ যখন বলতো, দেখো ও কত দূর এগিয়ে গেছে, পারভেজ শুধু ভাবত, সে তার পথে আছে, আমি আমার পথে। একবার পারিবারিক অনুষ্ঠানে কেউ আবার সেই একই প্রশ্ন করল, সামনে প্ল্যান কি? আগে এই প্রশ্ন তাকে উদ্বিগ্ন করত, কিন্তু এবার সে স্বাচ্ছন্দ্যে বলল, প্ল্যান হলো আমি এখন যা করছি তা সঠিকভাবে বাঁচা। কিছু লোক হাসল, কিছু মাথা নাড়ল, কিন্তু এতে পারভেজের কিছু এসে যায় না, কারণ এখন সে বাইরের অনুমোদনের খোঁজ করত না। সে বুঝতে পেরেছিল যে সমাজ আপনাকে একটি ছাঁচে ফিট করতে চায়। একই শিক্ষা, একই কেরিয়ার, সাফল্যের একই সংজ্ঞা, কিন্তু প্রত্যেক মানুষের আকৃতি ভিন্ন। যখন আপনি জোর করে নিজেকে সেই ছাঁচে ফেলেন, আপনি ভেঙে যান। প্রকৃত সাফল্য আসে যখন আপনি আপনার আকৃতি মেনে নেন। এখন পারভেজের দিনগুলো আরও শান্ত ছিল। চ্যালেঞ্জ তখনও ছিল, সন্দেহ আসত, মাঝে মাঝে সে ভয় পেত যে হয়তো সে ভুল কিছু করছে। কিন্তু পার্থক্য ছিল এটাই যে এখন সে ভয়ের সাথেও সত্য কথা বলতে পারত। আগে সে একটা নিরাপদ মিথ্যার মধ্যে বেঁচেছিল, এখন একটি অনিরাপদ সত্যের মধ্যে। এক সন্ধ্যায় সে আবার বারান্দায় বসেছিল। একই রাস্তা, একই মানুষ, কিন্তু এখন দৌড়াতে থাকা মানুষদের দেখে তার অস্বস্তি হল না। সে সহানুভূতি অনুভব করল, কারণ সে জানত যে সেও একসময় ওই একই দৌড়েছিল। সে নিজেকে বলল, সবার যাত্রা আলাদা, সবাইকে একই হতে হবে না। পারভেজের গল্প আর প্রমোশন বা পদবি দিয়ে সংজ্ঞায়িত ছিল না। তার সাফল্য এই তথ্যের মধ্যে ছিল যে সকালে ঘুম থেকে ওঠার পর সে নিজেকে চিনতে পারত। সে আয়নায় তাকাত এবং তার লজ্জা লাগত না, কারণ সে জানত যে সে অন্য কারো প্রত্যাশায় নয়, বরং নিজের সত্যের উপর ভিত্তি করে জীবনযাপন করছে। আর এটাই ছিল প্রকৃত সাফল্য। বাইরে থেকে এটা বিশেষ কিছু মনে নাও হতে পারে, কিন্তু ভেতর থেকে এটা খুব গভীর ছিল। কারণ যখন আপনি নিজের মতো হয়ে ওঠেন তখন জীবন আর বোঝা মনে হয় না। তখন আপনি প্রমাণ করেন না, আপনি কেবল বাঁচেন। পারভেজের জীবন বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে এক ভিন্ন ধরনের তোলপাড় চলছিল। এখন সে অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবন চালাচ্ছিল না, তবুও মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অস্বস্তি জেগে উঠত। সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তার মন ভারী হয়ে যেত। সে নিজেকে বলতো, যখন আমি আমার পথ বেছে নিয়েছি তবে এই অস্বস্তি কেন? সে এই প্রশ্নটাই বুঝতে পারছিল না। এক রবিবার সকালে সে দেরিতে ঘুমল। আগে এমন করলে অপরাধ বোধ হতো, সময় নষ্ট হচ্ছে, কিন্তু এখন সে নিজেকে থামাল না। তবুও ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার মনে একটা আওয়াজ এলো, তুমি যদি আজ উৎপাদনশীল কিছু না করো তবে তুমি পিছিয়ে পড়বে। পারভেজ চমকে গেল। এই আওয়াজ সেই পুরনো, সেই সংগ্রামপূর্ণ চিন্তাধারা। সে বুঝতে পারল যে সে পথ পরিবর্তন করেছে, কিন্তু তার ভেতরের কন্ডিশনিং বা পুরনো সংস্কার এখনও বেঁচে আছে। সে সারাদিন এই বিষয়ে ভাবতে থাকল। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে বিশ্রাম মানে অলসতা, থামা মানে দুর্বলতা, আর যদি সংগ্রাম না থাকে তবে সাফল্য নকল। সে এত বছর ধরে প্রশ্ন না করেই এই বিশ্বাসগুলো মেনে নিয়েছিল যে এখন সেগুলো তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন যখন সে তার আসল সত্তার কাছাকাছি আসছিল, এই পুরনো ধরনগুলো তাকে ভেতর থেকে টানছিল। সন্ধ্যায় সে হাঁটতে বেরোল। পথে তার দেখা হলো এক বয়স্ক ব্যক্তি শাহবাজের সাথে, যিনি প্রতিদিন পার্কে বসে বাচ্চাদের গল্প শোনাতেন। পারভেজ তাকে আগেও দেখত, কিন্তু কখনো কথা বলেন। আজ সে নিজেই তাকে ডাকল এবং বলল,
আজ তোমাকে গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে। পারভেজ হাসল এবং তার পাশে বসল। সে জানত না কেন, কিন্তু সে তার মনের বিভ্রান্তির কথা তাকে বলল। শাহবাজ মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন, বাবা, তুমি বাইরের শিকল ভেঙেছ, কিন্তু ভেতরের শিকলগুলো আরও পুরনো। কথাটা পারভেজের বুকে বিঁধল। তিনি বলে চললেন, আমাদের বেশিরভাগ দুশ্চিন্তা পরিস্থিতি থেকে আসে না, আমাদের কন্ডিশনিং থেকে আসে। পারভেজের হঠাৎ মনে পড়ে গেল কিভাবে প্রতিটি অর্জনের পরেও সে নিজেকে প্রমাণ করতে থাকত। ভালো কিছু করলে পরের প্রশ্ন হতো, এখন আর কি? সে নিজেকে কখনো বলার অনুমতি দেয়নি যে এটাই যথেষ্ট। তার কাছে নিজের মূল্য বা ওয়ার্ড সবসময় পারফরমেন্সের সাথে যুক্ত ছিল। কাজ না থাকলে অপরাধবোধ, বিশ্রাম না থাকলে আত্মসন্দেহ। পরের কয়েকদিন পারভেজ নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করল। যখনই তার মন ভারী লাগত, সে জিজ্ঞেস করত, এই অনুভূতি কোথা থেকে আসছে? ধীরে ধীরে ধরনগুলো পরিষ্কার হতে শুরু করল। কেউ প্রশংসা করলে সে তা গুরুত্ব দিত না, কেউ সমালোচনা করলে তা মনে গেঁথে যেত। অর্থাৎ তার আত্মমর্যাদা এখনও বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল। একদিন সে ইচ্ছে করেই কিছুই করল না, না লেখালেখি, না বাড়তি কাজ, শুধু বাড়িতে থাকা। শুরুতে মন অস্থির থাকল, বারবার মনে হচ্ছিল সে অলস হয়ে যাচ্ছে। কিন্তু সন্ধে নাগাদ একটা নতুন স্বচ্ছতা এলো। সে বুঝতে পারল যে এই অস্থিরতা আসলে ভয়, অকেজো হয়ে যাওয়ার ভয়। আর এই ভয় সে নিজে বেছে নেয়নি, তাকে এটা শেখানো হয়েছিল। সেই রাতেই সে তার ডায়েরিতে লিখল, আমি শুধু কিছু করছি বলেই আমি মূল্যবান নই, আমি আছি তাই আমি মূল্যবান। এই বাক্যটি লেখার সাথে সাথেই তার চোখ জলে ভরে গেল। হয়তো প্রথমবারের মতো সে কোনো শর্ত ছাড়াই নিজের অস্তিত্ব মেনে নিয়েছিল। কয়েকদিন পর অফিসে একটা ভুল হল। আগের পারভেজ হলে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে ফেলত। তুমি সব সময় গণ্ডগোল করো। কিন্তু এবার সে নিজেকে বলল, ভুল হয়েছে, আমি ভুল নই। এই ছোট্ট পার্থক্যটা ছিল বিশাল। সে ভুল সংশোধন করল, শিখল এবং এগিয়ে গেল। কোনো নাটক নেই, কোনো আত্মঘৃণা নেই। এখন সে বুঝতে শুরু করেছিল যে সে সংগ্রামকেই তার পরিচয় বানিয়ে ফেলেছিল। যেন জীবন সহজ হয়ে গেলে কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু সত্যটা হলো যে সহজ হওয়াটাও অর্জন করতে হয়। সবকিছু কঠিন করা জরুরি নয়। কিছু ধরন আমাদের শক্তিশালী করে না, সেগুলো শুধু আমাদের ক্লান্ত করে। একদিন হাসান তাকে বলল, তোকে হালকা লাগছে। পারভেজ হেসে বলল, কারণ এখন আমি সব বোঝা আমার দায়িত্ব মনে করি না। সে বুঝতে পেরেছিল যে প্রতিটি প্রত্যাশা পূরণ করা জরুরি নয়, প্রতিটি ভয়কে সত্য বলে বিশ্বাস করা জরুরি নয়। ধীরে ধীরে সে সচেতনভাবে কিছু বিশ্বাস ছেড়ে দিতে শুরু করল। আমাকে সবাইকে মুগ্ধ করতে হবে, এই বিশ্বাস চলে গেল। আমি থামলে পিছিয়ে পড়ব, এটাও গেল। তার জায়গায় নতুন বিশ্বাস এলো, আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, আমি অসম্পূর্ণ হলেও যথেষ্ট। এক সন্ধে সে আবার সেই বারান্দায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার ভেতরে কোনো কোলাহল ছিল না, শুধু একটা প্রশান্তি। সে বুঝতে পারল যে লড়াইটা বাইরে ছিল না, লড়াইটা ছিল ভেতরে। আর যেই সে সেই পুরনো ধরনগুলোকে চিনতে শুরু করল, তাদের বাঁধন আলগা হতে শুরু করল। এখনও মাঝে মাঝে পুরনো আওয়াজ ফিরে আসে, কিন্তু পার্থক্য হল এখন সে তাদের চিনতে পারে। সে জানে যে সব আওয়াজ সত্য নয়, সব ভয় পথ দেখায় না, কিছু ভয় শুধুই অভ্যাস। পারভেজের জীবন এখন নিখুঁত ছিল না, কিন্তু তা বাস্তব ছিল। সে আর নিজের মনের সাথে যুদ্ধ করত না। সে সংগ্রামকে শত্রু নয়, শিক্ষক বানিয়েছিল। প্রতিটি ট্রিগার তাকে নিজেকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দিত। আর এটাই ছিল সবচেয়ে বড় স্বাধীনতা। কারণ যখন আপনি আপনার সীমাবদ্ধ ধরনগুলো দেখতে পান, তখন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন আপনি জীবনের সাথে লড়াই করেন না, আপনি তা যাপন করেন। পারভেজ এখন জেতার জন্য নয়, বরং সত্যের সাথে বাঁচার জন্য এগিয়ে যাচ্ছিল। আর এবার পথটা ভারী ছিল না, এটা ছিল উন্মুক্ত। পারভেজ তার ভেতরের আওয়াজ চিনতে শুরু করেছিল। যে আওয়াজগুলো আগে তাকে ধাক্কা দিত, এখন তা ধীর হয়ে গিয়েছিল। কিন্তু এই শান্তির মাঝে একটা নতুন প্রশ্ন জাগতে শুরু করল। যদি আমি সেই ব্যক্তি না হই যে শুধু কাজই করে যায়, যদি আমি শুধু প্রত্যাশা পূরণকারী কেউ না হই, তাহলে আমি কে? এই প্রশ্ন তাকে বিরক্ত করছিল না, বরং তাকে টানছিল, যেন কোনো অসম্পূর্ণ পরিচয়ে ধীরে ধীরে সামনে আসতে চাইছিল। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। পারভেজ গাড়ি থামিয়ে রাস্তার পাশের এক চায়ের দোকানে দাঁড়াল। আশেপাশের মানুষ দৌড়াদৌড়ি করছিল, কেউ ফোনে চিৎকার করছিল, কেউ ভিজতে ভিজতে তাড়াহুড়ি করছিল। কিন্তু পারভেজ শুধু দাঁড়িয়ে রইল। বৃষ্টির শব্দ, মাটির গন্ধ, এক কাপ গরম চা। সেই মুহূর্তে তার কিছু করার প্রয়োজন মনে হল না, শুধু থাকাটাই যথেষ্ট মনে হল। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল যে জীবনে সে ডুইং বা করার দিকে এত মনোযোগ দিয়েছে যে বিইং বা হওয়াকে কখনো জায়গায় দেয়নি। সে সবসময় ভবিষ্যতে বাস করত, পরের লক্ষ্য, পরের ধাপ, পরের সংস্করণ।
কিন্তু এই মুহূর্তে, এই বৃষ্টিতে সে পুরোপুরি উপস্থিত ছিল, না কিছু প্রমাণ করার জন্য, না কোথাও পৌঁছনোর জন্য, শুধু এখানে থাকা। এই অভিজ্ঞতা পরের কয়েকদিন তার সাথে রইল। সে লক্ষ্য করতে শুরু করল যে যখন সে পুরোপুরি উপস্থিত থাকে তখন তার কাজগুলো অন্যরকম হয়ে যায়। সে আরও শান্তভাবে কথা বলে, আরও মনোযোগ দিয়ে শোনে। আগে কথার মাঝেও সে পরের উত্তর ভাবত, এখন সে সত্যিই সামনের মানুষের কথা শুনতে শুরু করেছিল। এক সন্ধে সে তার ডায়েরি খুলল, কিন্তু এবার লেখার মতো কোনো চিন্তা ছিল না। সে শুধু একটা প্রশ্ন লিখল, আমি এখানে কিসের জন্য? আগে এই প্রশ্ন ভারী লাগত, ক্যারিয়ার, উদ্দেশ্য, অন্তদান সবকিছু মাথায় ঘুরত। কিন্তু এবার সে নিজেকে বলল, তাৎক্ষণিকভাবে উত্তর খোঁজার দরকার নেই। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল যে তার বিইং বা সত্তা কোনো চরিত্র বা রোল নয়। সে লেখক নয়, ম্যানেজার নয়, অর্জনকারী নয়। এগুলো সব তার কাজ, কিন্তু তার সত্তার গুণমান ভিন্ন। প্রতিটি কাজ করার সময় সে কেমন মানুষ হয়ে ওঠে, এটাই আসল পরিচয়। একদিন অফিসে এক ইন্টার্ন তার কাছে এলো, খুব নার্ভাস অবস্থায়। ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। আগের পারভেজ হয়তো বিরক্ত হতো, কিন্তু এবার পারভেজ তাকে শান্ত করল, বুঝিয়ে বলল এবং বলল, ভুল থেকেই আমরা শিখি। সেই ইন্টার্ন স্বস্তি পেল। সেদিন পারভেজ অনুভব করল যে তার প্রভাব শুধু তার কথায় নয়, তার উপস্থিতিতে ছিল। সে বুঝতে পারল যে তার বিইং নিহিত আছে শান্ত, বোধগম্য এবং স্থিতিশীল থাকার মধ্যে। যখন সে নিজে কেন্দ্রস্থ বা সেন্টার্ড থাকে তখন তার আশেপাশের মানুষরাও নিরাপদ বোধ করে। এটা কোনো স্কিল ছিল না যে সে শিখেছিল, এটা সেটাই যেটা সে প্রাকৃতিকভাবেই ছিল, কিন্তু বছরের পর বছর ধরে চাপা পড়েছিল। এক উইকেন্ডে সে একা কাছের পাহাড়ে গেল। কোনো আইটিনারারি বা প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই, শুধু হাঁটা, বসা, দেখা। সেখানে তাকে কাউকে মুগ্ধ করতে হতো না, কোনো পরিচয় ছিল না। সেখানে সে ছিল শুধু একজন মানুষ। বাতাস, গাছ আর আকাশের মাঝে সেই নির্জনতায় সে ভয় পেল না, বরং এক ধরনের আপনত্ব অনুভব করল। সেখানে বসে তার ছোটবেলার কথা মনে পড়ল। সেই পারভেজ যে প্রশ্ন করত, যে গভীরভাবে অনুভব করত, যে দ্রুত উত্তেজিত হতো, আবার দ্রুত দুঃখও পেত। তার মনে হল সে সেই শিশুটিকে কখনো ছেড়ে আসেনি। সে শুধু তার উপর অনেকগুলো স্তর চাপিয়ে দিয়েছিল, প্রত্যাশার স্তর, ভয়ের স্তর, চাপের স্তর। এখন সেই স্তরগুলো ধীরে ধীরে সরে যাচ্ছিল, আর তার নিচে কোনো নতুন মানুষ নয়, বরং সেই পুরনো আসল পারভেজই ছিল। শহরে ফিরে আসার পর তার জীবনে কোনো নাটকীয় পরিবর্তন হল না। একই অফিস, একই বাসা, একই মানুষ, কিন্তু পারভেজ বদলে গিয়েছিল। এখন সে নিজেকে সংজ্ঞায়িত করার চেষ্টা করত না। সে শুধু প্রতিদিন দেখত সে কিভাবে উপস্থিত আছে, রাগে, ভালোবাসায়, কাজে, বিশ্রামে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তোমার এখনকার চূড়ান্ত লক্ষ্য কি? পারভেজ হাসল এবং বলল, আমি যেখানে আছি সেখানে সম্পূর্ণ হওয়া। এই উত্তর শুনে লোকটি বিভ্রান্ত হল, কিন্তু পারভেজের কাছে স্বচ্ছতা ছিল। সে বুঝেছিল যে পূর্ণতা বা ফুলফিলমেন্ট বাইরে পাওয়া যায় না, কোনো অর্জনের পর তা আসে না। এটা তখন আসে যখন আপনার সত্তা এবং আপনার কাজ একে অপরের সাথে লড়াই করে না, যখন আপনি যা নন তা হওয়ার চেষ্টা করেন না। এখন পারভেজ যখন কিছু করে সে তার বিইং থেকে করে, লিখলে সত্য দিয়ে, কাজ করলে সততা দিয়ে, সম্পর্ক রাখলে উপস্থিতি দিয়ে। সে এখন প্রতিটি দিনকে বিশেষ করে তোলার প্রয়োজন অনুভব করে না। সাধারণ দিনগুলো সম্পূর্ণ মনে হয়। মাঝে মাঝে পুরনো ভয় ফিরে আসে, মাঝে মাঝে তুলনার চিন্তা আসে, কিন্তু এখন সে তাদের দেখতে পায়। সে তাদের ধরে রাখে না, কারণ সে নিজেকে কোনো লেভেলে বাধা বন্ধ করে দিয়েছে। এক সন্ধ্যায় সে আবার বারান্দায় দাঁড়িয়েছিল। একই শহর, একই কোলাহল, কিন্তু তার ভেতরে এখন জায়গা ছিল, শূন্যতা নয়, উন্মুক্ততা। সে বুঝতে পারল যে তার বিইং কোনো গন্তব্য নয় যেখানে সে পৌঁছে গেছে। এটা একটি চলমান প্রক্রিয়া, প্রতিদিন একটু বেশি সত্য, একটু বেশি সচেতন হওয়া। আর হয়তো এটাই প্ল্যান বি এর মূল কথা। আগে জানুন আপনি কে, তারপর দেখুন আপনি কি করেন। কারণ যখন আপনার সত্তা পরিষ্কার থাকে তখন জীবন আপনা আপনি অর্থপূর্ণ হতে শুরু করে। পারভেজ এখন পরিপূর্ণ ছিল, এই কারণে নয় যে তার সব কিছু ছিল। সে পরিপূর্ণ ছিল কারণ সে নিজের সাথে ছিল, আর সেই সঙ্গতে তার কোনো অভাব মনে হতো না। পারভেজ এখন তার সত্তা সম্পর্কে কিছুটা বুঝতে পারছিল, কিন্তু একটা প্রশ্ন এখনও ধীরে ধীরে তার ভেতরে টোকা দিচ্ছিল। যদি আমি জানি আমি কে, তবে প্রতিদিন সকালে উঠার শক্তি কোথা থেকে আসে? কিছুদিন সে খুব জীবন্ত অনুভব করত, আর কিছুদিন
কোনো কারণ ছাড়াই নিস্তেজ লাগত। পার্থক্যটা বাইরের পরিস্থিতিতে ছিল না, পার্থক্যটা ছিল ভেতরে কোথাও। সেই পার্থক্যটাই তাকে এখন বুঝতে হতো। এক সোমবার সকালে যখন সে অফিসে পৌঁছল, সবকিছু স্বাভাবিক ছিল, মিটিং, ইমেল, সেই একই রুটিন। কিন্তু বিকেল হতে হতে পারভেজ ভারী ভাব অনুভব করতে শুরু করল। সে কাজ করল, কথা বলল, হাসল, কিন্তু ভেতর থেকে সে সংযুক্ত ছিল না। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তার মনে পড়ল যে গতকাল সে তার এক পুরনো বন্ধু আবু সালেহকে সাহায্য করেছিল, শুধু কথা বলে। সেদিন ক্লান্ত থাকা সত্ত্বেও সে ভেতর থেকে হালকা ছিল। প্রথমবারের মতো সে অনুভব করল যে কিছু কাজ তাকে ক্লান্ত করে, আর কিছু কাজ তাকে চার্জ বা উজ্জীবিত করে। এই পর্যবেক্ষণ তার কাছে নতুন ছিল না, কিন্তু এখন সে আর এটা উপেক্ষা করতে চাইছিল না। সে তার ডায়েরি খুলল এবং 2টো পৃষ্ঠা বানাল। এক পাশে লিখল, এটা আমাকে নিঃশেষ করে, অন্য পাশে, এটা আমাকে শক্তি দেয়। আশ্চর্যের বিষয় ছিল যে টাকা, পদ এবং প্রশংসার কাজগুলো প্রথম কলামে বেশি ছিল, আর শোনা, বোঝানো, লেখা, কাউকে সাহায্য করা দ্বিতীয় কলামে ছিল। সে বুঝতে পারল যে এতদিন সে বাইরে অনুপ্রেরণা খুঁজত, বেতন বৃদ্ধি, প্রশংসার মেল, প্রমোশন, কিন্তু সেই আনন্দগুলো ছিল স্বল্পস্থায়ী। একটু উত্তেজনা, তারপর সেই একই শূন্যতা। আসল শক্তি অন্য কোথাও থেকে আসছিল, সেই মুহূর্তগুলো থেকে যখন সে অর্থের সাথে সংযুক্ত অনুভব করত। কয়েকদিন পর অফিসে একটি কর্মশালা হল। বিষয় ছিল নেতৃত্ব এবং পারফরম্যান্স। ট্রেনার অনবরত টার্গেট, প্রতিযোগিতা এবং পুরস্কার নিয়ে কথা বলছিলেন। পারভেজ মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু ভেতরে কিছু একটা মিল ছিল না। বিরতিতে এক সহকর্মী বলল, ভাই, বোনাস ভালো হলে সব মোটিভেশন চলে আসে। পারভেজ হাসল, কিন্তু মনে প্রশ্ন জাগল, মোটিভেশন কি আসে নাকি কেনা হয়? সেই সন্ধ্যায় সে হাসানের সাথে দেখা করতে গেল। দুজনেই চা খাচ্ছিল। পারভেজ তার বিভ্রান্তির কথা বলল। হাসান কিছুক্ষণ ভাবল এবং বলল, তোকে সবচেয়ে জীবন্ত দেখায় যখন তুই কাউকে দিক নির্দেশনা দিস বা কিছু লিখিস। বাকি সময় তুই শুধু পারফর্ম করছিস। এই কথাটা পারভেজের মনে গেঁথে গেল। পারফর্ম করা আর বাঁচা, পার্থক্যটা পরিষ্কার ছিল। পারফর্ম করায় শক্তি খরচ হয়, বাঁচায় শক্তি পাওয়া যায়। পরের সপ্তাহে অফিসে এক নতুন ইন্টার্ন এলো। অন্য কেউ হলে তাকে সাধারণ কাজ দিত, কিন্তু পারভেজ তাকে সময় দিল, তার প্রশ্ন শুনল, ভয় বুঝল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পারভেজ ক্লান্ত ছিল না, বরং তার পা হালকা ছিল। সে বুঝতে পারল যে তার গভীর চালিকা শক্তি বা ডিপ ড্রাইভার নিয়ন্ত্রণ বা ক্ষমতা নয়, তা হল অংশদান করা। কিন্তু এই বোঝাপড়া এখানেই শেষ হল না। কয়েকদিন পর অফিসে একটি লেখালেখির সম্পর্কিত ছোট অর্থের সুযোগ পেল। আগে হলে সে ভাবত, এত কম টাকা, কি লাভ? কিন্তু এবার সে ভাবল, এটা আমাকে কেমন অনুভব করায়। সে কাজটা করল। টাকা কম ছিল, কিন্তু তৃপ্তি ছিল গভীর। তার মনে হল সে তার আত্মার সাথে কিছু একটা সামঞ্জস্য করছে। ধীরে ধীরে পারভেজ একটি ধারণ দেখতে শুরু করল। যখন সে বাইরের পুরস্কারের পিছনে ছুটত, তখন তাকে নিজেকে ধাক্কা দিতে হতো, কিন্তু যখন সে তার ডিপ ড্রাইভারগুলোর সাথে যুক্ত হতো, তখন প্রচেষ্টা স্বাভাবিক হয়ে যেত। তার শৃঙ্খলার প্রয়োজন হতো না, সে নিজে থেকেই উঠে তা করত। এক রবিবার সে একা বসেছিল, মোবাইল দূরে রাখা। সে নিজেকে জিজ্ঞেস করল, যদি কেউ না দেখে, কেউ টাকা না দেয়, তবে আমি কি করতে চাইব? উত্তরটা সঙ্গে সঙ্গে এলো না, কিন্তু কিছুক্ষণ পর শব্দগুলো বের হতে শুরু করল। শেখা, বোঝা, শেয়ার করা। এই 3টি শব্দ তার কাছে ভারী ছিল না, বরং হালকা ছিল। তার মনে পড়ল ছোটবেলায় সে কেন লিখত, নাম বা পরিচয়ের জন্য নয়, বরং লেখা তাকে স্বচ্ছতা দিত। সে বুঝতে পারল যে ডিপ ড্রাইভারগুলো ইগো বা অহংকার থেকে আসে না, সেগুলো আত্মা থেকে আসে। ইগো হাততালি চায়, আত্মা অর্থ চায়। এখন পারভেজ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় একটি নতুন প্রশ্ন জিজ্ঞেস করত, এটা কি আমাকে ভেতর থেকে প্রসারিত করে নাকি সংকুচিত করে? সে কিছু সুযোগ ছেড়ে দিল, কিছু গ্রহণ করল। বাইরের মানুষের কাছে তার পছন্দগুলো অসামঞ্জস্য মনে হতো, কিন্তু ভেতর থেকে পারভেজ আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ছিল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত মোটিভেটেড থাকো কিভাবে? পারভেজ উচ্চস্বরে হাসল। সে বলল, আমি মোটিভেটেড থাকার চেষ্টা করি না, আমি শুধু তাই করি যা আমাকে শক্তি দেয়। লোকটি চুপ হয়ে গেল। এখনও তার জীবনে বাইরের পুরস্কার ছিল, বেতন, সম্মান, আরাম, কিন্তু সেগুলো ড্রাইভার ছিল না, সেগুলো ছিল বাই প্রোডাক্ট বা উপজাত। আসল ড্রাইভার ছিল সেই অনুভূতি যখন সে কারো উপকারে আসতে পারত, যখন সে সৎ কিছু লিখতে পারত, যখন সে নিজের সাথে সংযুক্ত থাক। এক সন্ধ্যায় সে আবার বারান্দায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার কোনো প্রশ্ন ছিল না, শুধু একটা স্পষ্টতা। সুখ,
কোনো ধরার জিনিস নয়, এটি একটি দিক বা ডিরেকশন, যেটা তখন পাওয়া যায় যখন আপনি আপনার গভীরতম ড্রাইভারগুলোর সাথে হাঁটেন। পারভেজ বুঝেছিল যে পূর্ণতা বাইরের জয় থেকে নয়, ভেতরের অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্য থেকে আসে। যখন আপনার কাজ, আপনার সত্তা এবং আপনার শক্তি একই দিকে প্রবাহিত হয়, তখন জীবন আপনা আপনি অর্থপূর্ণ মনে হতে শুরু করে। এখন পারভেজ প্রতিদিন নিখুঁতভাবে বাঁচে না, কখনো ক্লান্তি, কখনো সন্দেহ, কখনো বিভ্রান্তি। কিন্তু এখন সে পথ জানে। যখনই সে দিক হারায়, সে বাইরে নয়, ভেতরে তাকায় এবং উত্তর সেখানেই পায়। কারণ আসল সুখ তা ছিল না যা পৃথিবী দেখায়, আসল সুখ তা ছিল যা ভেতর থেকে হাঁটে। আর পারভেজ এখন তার সাথেই হাঁটছিল। পারভেজ এখন তার ভেতরের শক্তি চিনতে শুরু করেছিল। সে জানত কি তাকে চার্জ করে আর কি তাকে ক্লান্ত করে। তবুও একটা পুরনো অভ্যাস তার জীবনে রয়ে গিয়েছিল, নিজেকে জোর করে ধাক্কা দেওয়া। যদিও সে এখন সঠিক দিকে হাঁটছিল, কিন্তু কাজ করার পদ্ধতিটা সেই আগের মতোই ছিল। সকালে ওঠার সাথে সাথেই একটা মানসিক চাপ, আজ আরও বেশি করতে হবে, আজ নিজেকে পুশ করতে হবে, আজ প্রোডাক্টিভ দেখাতে হবে। এক সপ্তাহে অফিসে একটা বড় প্রজেক্ট এলো, টাইমলাইন টাইট ছিল, প্রত্যাশা অনেক বেশি ছিল। পারভেজ নিজেকে বলল, এটাই প্রমাণ করার সুযোগ। আর তারপর সেই একই পুরনো ধরন শুরু হলো। গভীর রাত পর্যন্ত কাজ, কফির পর কফি, মস্তিষ্কে অনবনত কোলাহল। কাজ হচ্ছিল, কিন্তু তাতে কোনো মজা ছিল না। প্রতিটি কাজ ভারী মনে হচ্ছিল, যেন সে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তৃতীয় রাতে ল্যাপটপ বন্ধ করার সময় তার মনে হলো শরীর ক্লান্ত, কিন্তু মন তার চেয়েও বেশি ক্লান্ত। সে ভাবল, আমি তো সেটাই করছি যা আমি পছন্দ করি, তবে এই ক্লান্তি কেন? তখন তার মনে পড়ল, পছন্দের কাজও যদি জোর করে করা হয় তবে তা বোঝা হয়ে যায়। পরদিন সকালে সে একটা ভিন্ন পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। কোনো টুডু লিস্ট নেই, কোনো চাপ নেই, শুধু একটা কাজ বেছে নেওয়া এবং পূর্ণ মনোযোগ দিয়ে তা করা। সে ফোন সাইলেন্ট করল, নোটিফিকেশন বন্ধ করল এবং লিখতে বসল। কোনো ডেডলাইন নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু লেখা। সময় কিভাবে কেটে গেল সে বুঝতেই পারল না। মাথা তোলার পর দেখল 2 ঘন্টা পার হয়ে গেছে। না ছিল ক্লান্তি, না একঘেয়েমি, বরং মন ছিল হালকা। তার মনে হলো সে কাজ করছে না, বরং কোনো ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। সেদিন অফিসেও সে একই পদ্ধতি অবলম্বন করল। একবারে একটা কাজ, পূর্ণ মনোযোগ দিয়ে, তাড়াহুড়ো ছাড়া। আশ্চর্যের বিষয় ছিল যে কাজ কম সময়ে এবং আরও ভালো হচ্ছিল। তাকে বারবার নিজেকে মোটিভেট করতে হচ্ছিল না, কাজটাই তাকে ডাকছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে ভাবল যে এতদিন সে উৎপাদনশীলতাকে জোর বা বল প্রয়োগের সাথে মিলিয়ে ফেলেছিল। যদি প্রচেষ্টা ব্যবহার না করা হতো তবে মনে হতো কিছু ভুল হচ্ছে, কিন্তু আজ প্রচেষ্টা ছিল কম আর আউটপুট ছিল বেশি। হয়তো এটাই সেই ফ্লো বা প্রবাহ যা সে মাঝে মাঝে পড়ত কিন্তু বুঝতে পারত না। কয়েকদিন পর সে হাসানের সাথে এ বিষয়ে কথা বলল। হাসান হেসে বলল, তুই এখন যুদ্ধ করছিস না, তুই প্রবাহিত হচ্ছিস। এই কথাগুলো পারভেজের মনে গেঁথে গেল। প্রবাহিত হওয়া, এটাই ছিল পার্থক্য। আগে সে প্রতিদিন নিজেকে ধাক্কা দিত, এখন সে নিজেকে সঠিক দিকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু ফ্লো প্রতিদিন আসত না। এমন কিছু দিন ছিল যখন তার ইচ্ছে করত না। আগে সে এমন দিনে নিজেকে দোষ দিত, তুই অলস হয়ে যাচ্ছিস। এখন সে একটা নতুন অভ্যাস করল। যখন ফ্লো থাকে না, সে থামে, হাঁটতে যায়, চা খায়, কিছুক্ষণ কিছুই করে না। আগে এটা তাকে ভয় দেখাতো, মনে হতো সে পিছিয়ে পড়বে। কিন্তু ধীরে ধীরে সে দেখল যে এই থামা আসলে তাকে এগিয়ে নিয়ে যায়। যখন সে নিজের কথা শোনে, ফ্লো আপনা আপনি ফিরে আসে। একদিন অফিসে তার বস বললেন, তোমাকে আগের চেয়ে কম কাজ করতে দেখা যায়, কিন্তু আউটপুট আরও ভালো। পারভেজ হাসল। সে জানত যে এই ধীর স্থিরতা কোনো কৌশল থেকে আসেনি, এটা অ্যালাইনমেন্ট থেকে এসেছে। এখন সে কাজকে যুদ্ধ মনে করত না। প্রতিদিন জেতাও জরুরি ছিল না, প্রতি ঘন্টায় প্রোডাক্টিভ হওয়াও জরুরি ছিল না। কিছুদিন শেখার জন্য, কিছুদিন প্রবাহিত হওয়ার জন্য। সে লক্ষ্য করল যে যখন সে ফ্লোতে থাকে তখন ইগো উধাও হয়ে যায়। কোনো তুলনা নেই, কোনো ভয় নেই, প্রমাণ করার কোনো ইচ্ছে নেই, শুধু একটা কাজ এবং সম্পূর্ণ উপস্থিতি। আর হয়তো এ কারণেই কাজ মানুষের কাছে আরও গভীরভাবে পৌঁছাত। এক রবিবার সে বারান্দায় বসেছিল। কোনো পরিকল্পনা নেই, কোনো চাপ নেই, শুধু চা আর সন্ধ্যার বাতাস। তার মনে পড়ল আগে এমন মুহূর্তগুলোতেও সে অস্থির থাকত। কিছু করা উচিত,
এখন সে বুঝেছিল যে প্রতিটি মুহূর্ত করার জন্য নয়, কিছু মুহূর্ত থাকার বা বিইংয়ের জন্য। এখন যখন পারভেজ কাজ শুরু করে, সে নিজেকে একটা প্রশ্ন করে, আমি কি জোর করছি নাকি আমি ফ্লোতে আছি? যদি উত্তর জোর হয়, তবে সে পদ্ধতি বদলায়, জায়গা বদলায়, সময় বদলায়, অথবা নিজেকে কিছুটা স্পেস দেয়। সে বুঝেছিল যে ফ্লো কোনো জাদুকরী অবস্থা নয় যা চিরকাল থাকে। এটা নিজের সাথে একটা সম্পর্ক। আপনি নিজেকে যত বিশ্বাস করেন, ফ্লো তত সহজ হয়ে যায়। এখন তার জীবনে কঠোর পরিশ্রম শেষ হয়নি, কিন্তু সংগ্রাম কমে গেছে। কাজ এখন বোঝা ছিল না, এটা একটা আধ্যাত্মিক অনুশীলনের মতো হয়ে গিয়েছিল, কখনো গভীর, কখনো হালকা। পারভেজ জানত যে জোর আসে বাইরে থেকে, ভয় থেকে, তুলনা থেকে, প্রত্যাশা থেকে। ফ্লো আসে ভেতর থেকে, অ্যালাইনমেন্ট থেকে, অর্থ থেকে এবং তার গভীর ড্রাইভারগুলো থেকে। আর এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। এখন সে জীবনকে ধাক্কা দিচ্ছিল না, সে জীবনের সাথে হাঁটছিল। এবং এবার পথটা ক্লান্তিকর ছিল না, এটা ছিল প্রবাহে পূর্ণ। এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত সাফল্য অবিরত সংগ্রাম বা বাইরের অনুমোদনের বিষয় নয়, বরং আপনার কাজগুলোকে আপনার ভেতরের সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়। করা থেকে হওয়াতে সরে এসে এবং আপনার স্বাভাবিক প্রবাহ বা ফ্লো খুঁজে পাওয়ার মাধ্যমে আপনি একটি পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন অর্জন করতে পারেন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।